নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুতেই বলবো, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আলোচনায় থাকুন এবং আপনারা কি অনুষ্ঠান শুনতে চান সেটাও আপনারা জানাতে পারেন। যদি পারেন, যদি সম্ভব হয়, তাহলে বাংলা বাজারের সদস্যপদ নেবেন, তাতে আমাদের খানিকটা সুবিধে হয়। আর 3 নম্বর হচ্ছে, আজকে রাত্রিবেলায় কিন্তু 0 আওয়ার আছে, যে নতুন দাঙ্গা দমন বিল এসেছে সেটা নিয়ে আলোচনায় থাকবেন সুজাত ভদ্র এবং সৈকত বন্দ্যোপাধ্যায়। আপনাদেরও সেই আসরে চাই, আপনারাও আসুন, আপনারাও মতামত দিন। শুরু করছি আজকের মতামত, এবং আজকের মতামতের শীর্ষক ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি বিধি কতটা ইউনিফর্ম, কতটা অভিন্ন। একই দেশে আছি, একই সংবিধানের অধিকার দায়িত্ব নিয়েই আমরা নাগরিক। সেই দেশের ফৌজদারি আইন সবার জন্য এক, মানে পকেট মারলে বা খুন করলে তার বিচার পদ্ধতি আর শাস্তির বিধান সবার জন্য এক। পকেটমার হিন্দু হলে বা মুসলমান হলে তার শাস্তি বিধান বা বিচার পদ্ধতি আলাদা তো নয়। কিন্তু দেওয়ানি বিধি নিয়ে হাজার একটা ঝামেলা আছে। দেওয়ানি বিধি মানে মূলত বিয়ে, ডিভোর্স, উত্তরাধিকারে কে থাকবে, উত্তরাধিকার সম্পত্তি কে পাবে, দত্তক ইত্যাদি ব্যাপার স্যাপারগুলো আছে। এর মধ্যে নতুন এসে জুটেছে লিভ ইন, অর্থাৎ একসঙ্গে থাকা, বিয়ে না করে একসঙ্গে থাকা, এক পদ্ধতি, এক মানুষের এক চয়েস, সেটাও এর মধ্যে আছে। তা বিভিন্ন ধর্মের নিজস্ব পার্সোনাল কোড আছে। হ্যাঁ, হিন্দু ধর্মেরও আছে, মুসলমান ধর্মেরও আছে, শিখ, পার্সি, জৈন, খ্রিস্টানদের আছে, বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন রীতিনীতি আছে। নাগা, মিজো থেকে সাঁওতাল, মুন্ডা হো বা আলাদা অন্য কোনো জাতি উপজাতিদের আলাদা আলাদা রীতিনীতি আছে। সেগুলো কোনো না কোনোভাবে তাদের প্র্যাকটিসিং রিলিজিয়ন, মানে তাদের নিজস্ব ধর্মের সঙ্গে জড়িয়ে আছে। বিভিন্ন রাজ্যে বিভিন্ন নিয়ম আছে, মানে দেওয়ানি বিধি আলাদা আছে। কেন? কারণ ওই যে নানা ভাষা, নানা বেশ, নানা পরিধান। আমাদের দেশে ছোট ছোট জাতিও তাদের ভাষা, ঐতিহ্য, রীতিনীতি নিয়েই বেঁচে আছে, পাল্টায়নি, আধুনিক হয়নি, পরিবর্তন আসেনি, এসেছে তো। কিন্তু সেসব এসেছে তাদের ভেতর থেকে, ওপর থেকে কেউ চাপিয়ে দেয়নি। ইনফ্যাক্ট চাপিয়ে দেওয়া যায় না। জওহরলাল নেহরুর নেতৃত্বে মূলত তার উদ্যোগে হিন্দু পার্সোনাল কোড বিল আনা হয়েছিল। অর্থাৎ হিন্দু যে পার্সোনাল ল ছিল সেটাকে নতুন করে একটা বিল হিসেবে আনা হয়েছিল। ইনফ্যাক্ট স্বাধীনতার আগে আনা হয়েছিল। বহু পুরনো ধ্যান ধারণা, রীতিনীতিকে বাদ দিয়ে হিন্দু পার্সোনাল কোড বিল আনার সঙ্গে সঙ্গে দেশের হিন্দু সনাতনীরা বিশাল নাচন কোদন শুরু করেছিল, চরম বিরোধিতা। আরএসএস, হিন্দু মহাসভা, তারা সবচেয়ে বড় বিরোধী ছিল। স্বাধীনতার পরে 1948 সালে বিলটা গণপরিষদ আইনসভাতে উপস্থাপন করা হয়েছিল। তখনকার আইনমন্ত্রী B.R. আম্বেদকর বিলটা সংসদে উত্থাপন আর সমর্থন করেন। প্রবল বিরোধিতার কারণে একটা বিল হিসেবে এই গোটা ব্যাপারটাকে পাশ করানো সম্ভব হয়নি। পরে জওহরলাল নেহরুর সরকার এটাকে 4টে আলাদা আলাদা আইনে ভাগ করে 1955-56 সালে সংসদে পাশ করায়। হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, হিন্দু সাকসেশন অ্যাক্ট অর্থাৎ উত্তরাধিকারের ব্যাপার 1956, হিন্দু মাইনরিটি অ্যান্ড গার্ডিয়ানশিপ অ্যাক্ট মানে দত্তক ইত্যাদি ব্যাপার 1956, হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট, আবার সেই দত্তক এবং মেনটেন্যান্স, যদি বিচ্ছেদ হয় তার খোরপোশ, বা যদি বাচ্চা থাকে অন্য কারোর কাছে তার খোরপোশ ইত্যাদি, এটাও 1956। 4টে বিলে ভাগ করে দেওয়া হলো হিন্দু কোড বিলটা, যেটা আগে এসেছিল 48-এ, যেটা আম্বেদকর এনেছিলেন। সবই এক থাকলো, কিন্তু 4টে আলাদা বিল হলো। এবং প্রস্তাবগুলো ছিল একাধিক স্ত্রী বা স্বামী রাখার প্রথা, পলিগামি নিষিদ্ধ করা, নারী ও পুরুষদের জন্য এক বিবাহ বাধ্যতামূলক করা,
বিবাহ বিচ্ছেদের আইনি ব্যবস্থা চালু করা, কন্যাদের সম্পত্তি মানে মহিলাদের সম্পত্তিতে অধিকারের আরো প্রসার ঘটানো, বিধবাদের উত্তরাধিকারের অধিকার বৃদ্ধি করা, নারীদের সম্পত্তির উপরে অধিক নিয়ন্ত্রণ কায়েম করানো, দত্তক গ্রহণের নিয়মকে আইনি স্বীকৃতি এবং আধুনিকরণ করা, অভিভাবকত্ব যে নিয়ম আছে গার্জিয়ানশিপ, সেই নিয়মটায় বেশ কিছু পরিবর্তন। বি আর আম্বেদকর তার আনা এই বিল পাশ করানো নিয়ে গড়িমসি হচ্ছে বলে সেই সময় নেহেরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। বিল কেন পাশ করানো হচ্ছে না, বা তার মনে হয়েছিল নেহেরু ততটা উদ্যোগী নন। বিরোধিতা ছিলই, কিন্তু উনি মনে করেছিলেন নেহেরু ততটা উদ্যোগী নন। কিন্তু এই বিল সবচেয়ে বেশি বিরোধিতা কারা করেছিলেন? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এনসি চ্যাটার্জি বিরোধিতা ছিল। তারা মনুস্মৃতির পক্ষে ছিলেন, বলা ভালো যাজ্ঞবল্ক্য স্মৃতির পক্ষে ছিলেন, যেখানে বিধবা হিন্দু মহিলাকে 1/3 সম্পত্তি দেবার কথা বলা হয়েছিল। অর্থাৎ কোনো পুরুষ মারা গেলে তার স্ত্রী 1/3 সম্পত্তি পাবে, বাকিটা পুরো ফ্যামিলিতে চলে যাবে। মজার কথা হলো তাদেরকে সমর্থন করেছিলেন আবার মুসলিম লীগের নাজিরউদ্দিন আহমেদ, বর্ধমানের একজন ছিলেন, সংসদের সংবিধান সভাতে তিনিও ছিলেন। তিনি এমনকি হিন্দু মিতাক্ষরা যৌথ পরিবারের কথাও বলেছিলেন যে সেটাকে বজায় রাখা উচিত। রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি হিসেবে বিলের বেশ কয়েকটা বিষয়ে তিনি আপত্তি জানান, উদ্বেগ প্রকাশ করেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আগেই বলেছি, হিন্দু মহাসভা, বিভিন্ন সনাতনী ধর্মীয় সংগঠন এবং সাধুসন্তদের একটা অংশ, আর কংগ্রেসের মধ্যে কিছু রক্ষণশীল সাংসদ, তাদের একটা বড় অংশ ছিলেন আবার আম্বেদকরের বিরুদ্ধে। আম্বেদকর হিন্দু থেকে বৌদ্ধ হয়েছেন, দলিত থেকে বৌদ্ধ হয়েছেন। এক দলিত হিন্দু কোড বিলের আনবে এবং তার পেশ করা বিল পাশ করাতে হবে, তাদের বক্তব্য ছিল হিন্দু ধর্ম ত্যাগ করে একজন হিন্দু কোড বিল আনবেন, সেটা হতে দেব না। একজন দলিত হিন্দু কোড বিল আনবেন, সেটা হতে দেব না। আম্বেদকর পদত্যাগ করার পরে তারা এই বিলকে অনেকে তাদের মধ্যে সমর্থন করেছিলেন। এই বিরোধিতায় তাদের প্রধান যুক্তি ছিল এটা হিন্দু ধর্মীয় শাস্ত্রের উপরে রাষ্ট্রের হস্তক্ষেপ, এতে যৌথ পরিবার ব্যবস্থা দুর্বল হবে, বিবাহ বিচ্ছেদের অনুমতি হিন্দু সমাজের ধর্ম আর ঐতিহ্যের বিরোধী, বিবাহ বিচ্ছেদ করা যাবে না, হিন্দুদের বিয়ে 7 জন্মের এক চুক্তি, ওই সপ্তপদী ইত্যাদি ইত্যাদি, নারীদের উত্তরাধিকার বাড়লে পারিবারিক কাঠামো বদলে যাবে। নেহেরু ধৈর্য আর লাগাতার বিভিন্ন গোষ্ঠী সংস্থার সঙ্গে আলাপ আলোচনা শেষ পর্যন্ত সফল হয়েছিল, বিল পাস হয়েছে। এবং সেই সময় ইউনিফর্ম সিভিল কোডের কথাও উঠেছিল, তারও বিরোধিতা করেছিল প্রায় সবাই। নেহেরুর বক্তব্য ছিল যে এই পরিবর্তন ধর্ম জাতি গোষ্ঠীর ভেতর থেকে আসুক। যদিও আমাদের সংবিধানে নীতি নির্দেশিকাতে এই ইউনিফর্ম সিভিল কোডের কথা লেখা আছে, অভিন্ন দেওয়ানি বিধির কথা আমাদের সংবিধানের নীতি নির্দেশিকাতে লেখা আছে। এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল বা নীতি নির্দেশিকা ব্যাপারটা কি খায় না মাথায় দেয়? আমাদের সংবিধানের এক বিরাট অংশে আছে নাগরিকের মৌলিক অধিকার, বাঁচবার অধিকার, মত প্রকাশের অধিকার, ধর্ম পালনের অধিকার, ভাষা জাতি প্রান্ত বা অন্য কিছুর বৈষম্য থেকে বাঁচবার অধিকার, মানে বৈষম্যের বিরুদ্ধে অধিকার। কিন্তু এই রাষ্ট্র বা সংবিধান আমাদের শিক্ষার অধিকার, খাদ্যের অধিকার, চাকরির অধিকার ইত্যাদি এগুলোকে মৌলিক অধিকার হিসেবে দেয়নি। কিন্তু সংবিধানের এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল বা এই যে নীতি নির্দেশিকা, সেখানে বলা আছে রাষ্ট্র এই কাজগুলো করার জন্য সচেষ্ট থাকবে, অর্থাৎ রাষ্ট্রের এই কাজগুলো করা উচিত, সবার জন্য শিক্ষা দেওয়া উচিত, সবার খাদ্যের ব্যবস্থা, সবার চাকরির ব্যবস্থা এগুলো করা উচিত। মানে রাষ্ট্র সবাইকে খাদ্য না দিতে পারলে আপনি আদালতে যেতে পারবেন না যে হুজুর আমার মৌলিক অধিকার, আপনাকে কেউ বলতে দিচ্ছে না, আপনি কোর্টে চলে যেতে পারেন যে হুজুর আমাকে বলতে দিচ্ছে না, আমাকে লিখতে দিচ্ছে না, কিন্তু আপনাকে খেতে দিচ্ছে না এই বলে আপনি কোর্টে যেতে পারবেন না। রাষ্ট্রের সামনে আপনি চিৎকার করে জানাতে পারবেন যে আপনি খেতে পাচ্ছেন না, এটা আপনি জানাতে পারবেন, কিন্তু আপনার মত প্রকাশের মৌলিক অধিকার। ঠিক সেরকম ডাইরেক্টিভ প্রিন্সিপাল বা নীতি নির্দেশিকাতে ইউনিফর্ম সিভিল কোডের কথা লেখা আছে, মানে একটা অভিন্ন দেওয়ানি বিধি হোক, তাকে কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না। কিন্তু ওনারা বলেছেন যে কোনো একদিন আমরা ভারতের নাগরিকরা কি ফৌজদারি কি দেওয়ানি একই আইন দ্বারা পরিচালিত হব, এটা চেয়েছেন সংবিধান প্রণেতারা। এবং খুব স্বাভাবিক যে
সকলের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যের অধিকার থাকলে এ ধরনের ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসাটা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু সেসব আসার আগেই কিছু মানুষ ইউনিফর্ম সিভিল কোড চাইছেন। কিন্তু মজাটা হলো, দেখুন, নেহেরু হিন্দু সমাজকে বুঝিয়ে তাদের সঙ্গে আলোচনা করে হিন্দু পার্সোনাল কোড বিলটা উত্তরপ্রদেশের বিধানসভাতে আনেননি, মহারাষ্ট্র বিধানসভাতে আনেননি, এনেছিলেন সংসদে। সেটাই তো স্বাভাবিক, কারণ দেশজোড়া একটা আইন দরকার হলে, একটাই আইনকে লাগু করতে হলে সেই বিল তো সংসদে আনতে হবে। কেন আলাদা আলাদা রাজ্যে আনলেই বা কি ক্ষতি? বুঝিয়ে বলি। ধরুন, এক হিন্দু মহিলার 30 বছর বয়স হয়ে গেল, তার কোনো পুত্র সন্তান নেই, তো তার স্বামী আইনত কি আর একটা বিয়ে করে নিতে পারবে এই পশ্চিমবাংলায়? পশ্চিমবঙ্গে কিন্তু সেটা পারবে না। যে 30 বছর হয়ে গেছে, হুজুর আমার বউয়ের দুটি কন্যা সন্তান আছে, কিন্তু পুরুষ মানে সন্তান ছেলে নেই, যার জন্য আমি আর একটা বিয়ে করব না, পারবেন না। কিন্তু সেই পুরুষ যদি গোয়াতে চলে যান, আধার কার্ডের ঠিকানা বদলালেন, ভোটার কার্ড করতে আরো 7-8 মাস, এবারে তিনি কিন্তু আর একটা বিয়ে আইনত করতেই পারবেন, কারণ গোয়াতে লাগু আছে পর্তুগিজ সিভিল কোড 1867, যাকে গোয়া সিভিল কোড বলা হয়। গোয়াতে 2012 সালে বিজেপি সরকার এসেছে, না গোয়াতে বিফ খাওয়াতেও কোনো প্রতিবন্ধকতা নেই, গোয়াতে ইউনিফর্ম সিভিল কোডও আনা হয়নি। কেন আনা হয়নি? ধরুন, বাংলাতে ইউনিফর্ম সিভিল কোড লাগু হয়ে গেল, যেখানে একজন মুসলমান সম্প্রদায়ের মানুষের একমাত্র কন্যা কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকে, সেখানেই ভোট, সেখানেই আধার কার্ড। তাহলে সেই মেয়েটি কোন উত্তরাধিকার আইনের হিসেবে তার বাবার সম্পত্তিটা পাবে? কারণ কর্ণাটকে মুসলিম পার্সোনাল কোড চালু আছে, আর আমাদের এখানে যদি ইউনিফর্ম সিভিল কোড হয় তাহলে সেটা চালু থাকবে। মানে বোঝাতে চাইছি যে ভারতের 16টা রাজ্যে বিজেপি নিজেদের জোরেই ক্ষমতায় আছে, কিন্তু ইউনিফর্ম সিভিল কোড কেবল গুজরাট, উত্তরাখণ্ড সেখানে পাশ করানো হয়েছে, অসমে আনা হয়েছে, পাশ হয়নি, আর বাংলাতে আনার কথা বলছেন। কেন সারা দেশ জুড়ে এক ইউনিফর্ম সিভিল কোড কেন আনা হচ্ছে না? কারণ নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে 21তম ল কমিশনের কাছে এই ইউনিফর্ম সিভিল কোড নিয়ে মতামত চাওয়া হয়েছিল। এই ল কমিশন ব্যাপারটা কি? ল কমিশন হলো দেশের সর্বোচ্চ লিগ্যাল অর্গানাইজেশন, একটা লিগ্যাল বডি, যারা দেশের আইন নিয়ে বিভিন্ন সময়ে তার পরিবর্তন নিয়ে তাদের মতামত দেবেন। তৈরি করা হয় একটা করে কমিশন, তাদেরকে বলে দেওয়া হয় এই ব্যাপারে আপনাদের মতামত দিন, তারা মতামত দেবেন। তো তাদের কাছে 21তম ল কমিশনের কাছে বলা হলো যে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আপনাদের মতামত দিন। তারা কি বলছেন? তারা সাফ জানাচ্ছেন যে অভিন্ন দেওয়ানি বিধির দরকারও নেই, করাটা উচিত না। একদম কোট আনকোট আমি পড়ছি, শুনুন। While diversity of Indian culture can and should be celebrated, specific groups or weaker section of society must not be disprivileged in the process. Resolutions of this conflict does not mean abolition of all differences. This commission has therefore dealt with laws that are discriminatory rather than providing a uniform civil code, which is neither necessary nor desirable at this stage. Most countries are now moving towards recognition of difference, and the mere existence of difference does not imply discrimination, but is indicative of a robust democracy. ভাই, গণতন্ত্রের জন্য বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের ঐতিহ্য, উত্তরাধিকার বাঁচিয়ে রাখার জন্য, তাদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য, বিভিন্ন ধর্ম পালনের স্বাধীনতার জন্য এই অভিন্ন দেওয়ানি বিধি চালু করা উচিত নয়। আবার তা চালু করলে খারাপ হবে, এটা 21তম ল কমিশনে বলা হলো। বেশ, হয়ে গেল। এরপরে 22তম ল কমিশন এলো, তারা এই নিয়ে মতামতই দিলেন না। 23তম ল কমিশন হয়েছে, কিন্তু সরকার এখনো জানাননি যে এই 23তম ল কমিশনে কারা কারা আছেন। কিন্তু যাই হোক, এখনো পর্যন্ত ল কমিশন এই ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে নয়। সেটাই একমাত্র কারণ সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও সংসদে এই বিল আনা হচ্ছে না।
আরো একটা সাংঘাতিক ব্যাপার আছে, সেটা হচ্ছে যে রাজ্যে যখন ইউনিফর্ম সিভিল কোড আনা হচ্ছে, শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে উপজাতিদের বাদ দেওয়া হবে, তারা বাদ। তো উপজাতি মানে হচ্ছে সাঁওতাল, মুন্ডা, হো, ওরাও, কুর্মি, এদেরকে বাদ দেওয়া হলো। এটা একটা রাজ্যের সরকার বলতে পারে এদেরকে বাদ দিয়ে আমরা একটা আইন আনছি, কিন্তু সারা দেশের সরকার সারা দেশের সমস্ত জায়গার উপজাতিদের বাদ দিয়ে ইউনিফর্ম সিভিল কোড লাগু করতে পারবেন, সেটা সম্ভব হবে না, সেটা চ্যালেঞ্জড হয়ে যাবে, সেটা একেবারেই সম্ভব হবে না। এবং সেটা জানেন বলেই, এবং সেটা করতে গেলে একটা সারা দেশ জুড়ে অশান্তি তৈরি হবে, সেটা জানেন বলেই ওখানে আনা যাচ্ছে না। কিন্তু দেশের কিছু প্রান্তে, কিছু অঙ্গরাজ্যে এই বিল আনা হচ্ছে, বেশ তাই সই। সেটাও কি ইউনিফর্ম সিভিল কোড, যেটা আমি বলছিলাম। বিজেপি 3 তালাক আইন পাশ করিয়েছে, আজ কেউ তালাক 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 বললেই তালাক হবে না। মানে যদি কেউ, কোনো মুসলিম মহিলা কোর্টে চলে যায়, তাহলে কোর্ট তার বিচার করবে। 4টে বিয়ে, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের রিপোর্টগুলো দেখুন, মুসলমান সমাজে 4টে বিয়ে আজ একেবারে ব্যতিক্রম। কিন্তু কথা তো সেটা নয়, মুসলমান সমাজের মাথাদের সঙ্গে আলাপ আলোচনা হোক, তাদের ভেতর থেকে এসব প্রস্তাব আসছে, এমনকি প্রগতিশীল মুসলমান মহিলারা লড়ছেন তাদের অধিকারের জন্য, তাদের সময় দিন। বদলালে নেহরুর কথা মতো ভেতর থেকেই বদলাবে। কিন্তু সমস্যাটা কি, কেন তাদের বিয়ের রেজিস্ট্রেশন থাকবে না? কেন তাদের মহিলারা উত্তরাধিকারের সম্পত্তি পাবেন না? সত্যি এই প্রশ্নগুলো তো আছে। কেন দেশের নিয়ম অনুযায়ী মুসলমান মহিলারা খোরপোশ পাবেন না? সত্যি তো। কিন্তু জানেন কি, যে মুসলমান বিয়ের তো তবু কাজীর কাছে হলো একটা লেখাপড়া হয়, দেনমোহর স্থির হয়। সাঁওতাল বিয়ের ওসব কিছুই নেই। 2 গ্রামের মোড়ল আর ঘটকের উপস্থিতিতে যে বিয়ে হয় তার সবটাই অলিখিত। ডিভোর্সও একইভাবে, ওই 2 মোড়ল আর ঘটক বিবাহ বিচ্ছেদ স্থির করে দেয়, জরিমানা করে বা করে না। বিয়েতে মেয়েটিকে যা যা দেওয়া হয়েছিল, কারণ ওখানে তো মেয়েরা জিনিসপত্র মানে যৌতুক পায়, যা দেওয়া হয়েছিল সেগুলো ফেরত নেওয়া হয়, ল্যাটা চুকে গেল। মানে 2 মোড়ল এবং ঘটক বলছে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে বিচ্ছেদ, ঠিক আছে বিয়ে, ঠিক আছে বিয়ে। আর উত্তরাধিকার, সাঁওতাল মেয়েদের তাদের বাবার সম্পত্তিতে 1 পয়সা পাবার অধিকার নেই। তারা বঞ্চিত নয়? তাদের এই বঞ্চনার অবসান হওয়া উচিত নয়? একই বঞ্চনা মুসলমানদের ক্ষেত্রে হলে তা দূর করার জন্য ইউনিফর্ম সিভিল কোড আসবে, আর সেটাই সাঁওতাল মেয়েদের জন্য হলো আমরা চুপ করে বসে থাকবো? হ্যাঁ, তাই তো দেখছি, কারণ জানিয়ে দেওয়া হয়েছে যে আদিবাসী জনজাতিরা এই ইউনিফর্ম সিভিল কোডের আওতাতে নেই। একই রকম অভিন্ন দেওয়ানি বিধি। এক সভ্য সমাজে দেওয়ানি বা ফৌজদারি বিধির বা আইন একই হওয়া উচিত। সবাই তো বলছে না, সত্যি কথাই তো। হিন্দুদের ক্ষেত্রে যদি এটা হয়, তাহলে মুসলমানদের ক্ষেত্রে আলাদা হবে। কিন্তু শিখ ধর্মের, সেখানে কি করবেন? আপনি আইন করে দিলেন, কিন্তু ধর্ম পালন তো হবে। সেই ধর্মের মধ্যে একজন মহিলা এই কাজটা করতে পারবেন? তিনি তার সমাজের মধ্যে একঘরে হয়ে যাবেন না? সেই ব্যাপারগুলো ভেবেছেন? কেবল আইন দিয়ে সবকিছু হবে? সেই আইনটা চাপিয়ে দিলে তা মারাত্মক হবে। আসলে মানুষের বিশ্বাস আর আস্থা নিয়ে জোর করে কিছু করাটা শেষমেশ ব্যাকফায়ার করে। বহু ইউরোপীয় দেশ বা পৃথিবীর অন্য কিছু দেশে ওই ল কমিশনই বলেছে যে ইউনিফর্ম সিভিল কোডের জায়গাতে পার্সোনাল কোডগুলো আবার ফিরে আসছে। নিউজিল্যান্ডে মাওরি আদিবাসী গোষ্ঠী তাদের পার্সোনাল কোড চালু করার কথা বলেছে। এগুলো হচ্ছে কারণ মানুষের ধর্ম, পারিবারিক বা গোষ্ঠীর রীতি নীতি যুগ যুগ ধরে বয়ে চলা এক প্রথা, তাকে আইন করেই পাল্টে দেওয়া যায় না। এখনো হিন্দু ম্যারেজ অ্যাক্ট আছে, সেখানে সপ্তপদী গমন বা সিঁদুরদান আছে। আচ্ছা, যদি কেউ হিন্দু ম্যারেজ অ্যাক্টে না বিয়ে করে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করে, বেশিরভাগ হিন্দু ছেলেমেয়েরা স্পেশাল ম্যারেজ অ্যাক্টেই বিয়ে করে, তো ধরুন স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করার অধিকার আছে যে কারণ, সেখানে কোনো ধর্মের ব্যাপারই নেই, তো বিয়ে করলেন। তো বিয়ের পরেও তো বিয়ের অনুষ্ঠান হয়, সেখানেও তো শাঁখাপলা থাকে, সপ্তপদী থাকে, সিঁদুরদান থাকে, মৎস্যমুখ থাকে, নান্নিমুখ থাকে, বাসর থাকে, সবই হয়। কেন কেন হয়? কারণ মানুষ গোষ্ঠী পরিবারের ঐতিহ্য নিয়ে গর্ববোধ করে। সেখানে কিছু ভুল থাকতে পারে, সেই ভুল সেই সমাজের ভেতর থেকে শুধরোতে হবে, না হলে এক জোর জবরদস্তি এক ক্ষত তৈরি করবে, যা সামনাসামনি হয়তো দেখা যাবে না, কিন্তু তার রক্তক্ষরণ সমস্যাকে আরো জটিল করে তুলবে। আমরা শুনেছিলাম সোমবারই এই বিল চলে আসবে, সোমবারই এই বিল পেশ করা।
শোনা গেল মুখ্যমন্ত্রী বলেছেন একটা কমিটি তৈরি হচ্ছে, কমিটি এই ব্যাপারগুলোকে দেখবে। হ্যাঁ, দেখা হোক, এটা জরুরি। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে রাজ্যে রাজ্যে এইভাবে একটা আইন তৈরি করে সেটা ইউনিফর্ম সিভিল কোড হবে না, একটা বিশাল জনজাতি জনগোষ্ঠীকে বাদ দিয়ে সেটা ইউনিফর্ম সিভিল কোড হবে না, সেটা বুঝতে হবে। ভাবুন ভাবুন ভাবুন, ভাবতে থাকুন, বাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।